স্যার গত ক্লাসে 363 নাম পরে ডাকবো। গত ক্লাসে পড়াইছিলাম কমপ্লেক্স নাম্বার, তাই তো? কমপ্লেক্স নাম্বার যে আজকে আর নতুন থেকে পড়ে, অনেকে নতুন নতুন আসছো। জটিল স্যার একটু সংখ্যা বড় করে লেখেন। বোঝা যায় না? না স্যার, ছোট ছোট হ্যান্ডরাইটিং। আমি তো বড়ই লিখছি, এর চেয়ে বড় কেমনে লিখবো? স্যার চোখে প্রেসার পড়ে। আপনি ম্যাথ করার টাইমে বড় বড় করে লেখেন ওয়ার্ড গুলা। আচ্ছা, আমি যেহেতু ক্লাসটা রেকর্ড করতেছি, গত ক্লাসে একটু পড়াইছিলাম, ওটা একটা শুনে ইনক্লুড করে দিব, নাহলে তো মাঝখানে ক্লাসটা হলে তেমন একটা ইয়ে হবে না, ভালো হবে না। তা আমরা পড়াইছিলাম আসলে তোমাদের যখন মহামারী ছিল না, তখন তোমাদের বাস্তব সংখ্যা পড়াইছিলাম, তাই না? মনে আছে বাস্তব সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে বর্গ করলে ধনাত্মক মান পাওয়া যায় তাকে বলা হয় বাস্তব সংখ্যা। আর যে সমস্ত সংখ্যাকে বর্গ করলে ঋণাত্মক মান পাওয়া যায় তাকে বলা হয় অবাস্তব সংখ্যা। আমি আবার বলছি, যে সংক্ষেপে বলছি, যে সমস্ত সংখ্যাকে বর্গ করলে ধনাত্মক মান পাওয়া যায় সেটাকে বলা হয় কি? বাস্তব। আর যে সমস্ত সংখ্যাকে বর্গ করলে ঋণাত্মক মান পাওয়া যায় তাকে বলা হয় কি সংখ্যা? অবাস্তব সংখ্যা, তাই তো? তো বাস্তব সংখ্যা যেমন -3, -3 রে স্কোয়ার করো তো কত হয়? 9। তাহলে -3 বাস্তব না অবাস্তব বলো তো? বাস্তব। বাস্তব। রুট ওভার -1, রুট ওভার -1 স্কোয়ার করলে কত হয় দেখো তো? স্যার -1 মানে -1। অবাস্তব। তাহলে রুট ওভার -1 কি সংখ্যা? এটা হলো অবাস্তব সংখ্যা। তাহলে আমরা সংখ্যা জগতে দুই প্রকার সংখ্যা আছে, একটা বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। বাস্তব সংখ্যার সংখ্যাটা কি বললাম? যে সমস্ত সংখ্যাকে বর্গ করলে ধনাত্মক মান পাওয়া যায় সেটা হলো বাস্তব। আর যে সমস্ত সংখ্যাকে বর্গ করলে ঋণাত্মক মান পাওয়া যায় সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তোমরা স্কুলে পড়ছিলা সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে বলা হয় কি সংখ্যা? বাস্তব সংখ্যা। ঠিক আছে, কিন্তু এটা হলো এক কথায় উত্তর। এখন যেমন তোমরা লক্ষ্য করো যে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এটা একটা কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। তাহলে x² ইকুয়াল টু কত হবে? -1। দ্বিঘাত সমীকরণ x এর মান কয়টা থাকে বলো তো? দ্বিঘাত সমীকরণ x এর মান দুইটা। থাকে দুইটা। তাহলে আমরা টোটাল আমরা সংখ্যা জগতে কয় প্রকার সংখ্যা আছে? দুই প্রকার। আমরা যদি কথার কথা x এর মান বাস্তব ধরি, বাস্তব স্কয়ার মানে x এর মান বাস্তব ধরলে বাস্তব স্কয়ার ইকুয়াল টু কত বলো তো? -1। এটা কি সম্ভব না অসম্ভব? আমরা একটু আগেই বললাম যে বাস্তব সংখ্যাকে বর্গ করলে কি মান পাওয়া যায়? ধনাত্মক মান পাওয়া যায়। তাহলে x এর মান যদি বাস্তব ধরি, বাস্তব স্কয়ার ইকুয়াল টু -1, এটা কি সম্ভব? না না স্যার। স্যার, সম্ভব সম্ভব না। না। তাহলে x এর মান তাহলে কি হবে? বাস্তব না হয় কি হবে তাহলে? অবাস্তব হবে। অবাস্তব। অবাস্তব। অবাস্তব স্কয়ার ইকুয়াল টু -1, এটা কি ঠিক আছে? তো অবাস্তব সংখ্যার ইংরেজির নাম কি বলো তো? অবাস্তব সংখ্যার ইংরেজির নাম হলো ইমাজিনারি। ইমাজিনারি। প্রথম অক্ষর কি? আই। এই জন্য অবাস্তব সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? আই দ্বারা প্রকাশ করবো। আই স্কয়ার ইকুয়াল টু কত? -1। এটা একটা ফর্মুলা। আই স্কয়ার ইকুয়াল টু কত? -1। তাহলে আই ইকুয়াল টু কত হবে বলো তো? আই ইকুয়াল টু কত হবে? √-1। আই এর মান কত পাইলা? আই এর মান পাইছো √-1। আই হচ্ছে অবাস্তব সংখ্যা কি একক? সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো আই। অবাস্তব সংখ্যা ক্ষুদ্রতম একক কি বলতো? আই। আই সবচেয়ে ছোট। তোমরা হয়তো বলতে পারো যে √-1 মানে আই, তাহলে বলো তো √-2 কত হবে? -2 হবে। না, এই √-1 আর আপনি √-1 ইন্টু 2, তাহলে √-1 ইন্টু √2, তাহলে কত লেখা যায় বলো তো? √2i। √-2 মানে √2i। √-3 মানে কত হবে বলো তো? √3i হবে। √3i। 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 তাহলে আমরা √-4 সমান কত হবে বলো তো? √-4 স্যার 2i হবে। 2i হবে। তাহলে অবাস্তব সংখ্যা ক্ষুদ্রতম একক কি বললাম? অবাস্তব সংখ্যা ক্ষুদ্রতম একক হলো কত? আই। আই। i। তাহলে এইটুক কমপ্লিট, বুঝছো তো? এইটুক
জি স্যার। আচ্ছা, এখন দেখো আয়ের শক্তি অর্থাৎ পাওয়ার অফ আই লেখা দেখা যায়, পাওয়ার অফ আই জি আয়ের স্যার। শক্তি। তা আমরা বলছিলাম আয়ের পাওয়ার যদি কথার কথা জিরো হয় তাহলে কত হবে বলো তো? আয়ের পাওয়ার জিরো হলে ওয়ান। আয়ের পাওয়ার যদি ওয়ান হয় তাহলে আমরা কত লিখতে পারি? আই। আয়ের পাওয়ার দুই, মানে আমরা একটু আগে শিখলাম আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মান হলো -1। -1। আই কিউবের মান কত -1 হবে? আই কিউব আই স্কোয়ার ইন্টু আই, তার মানে কত হবে দেখো তো? -1 ইন্টু আই, তার মানে কত হবে? -আই। আয়ের পাওয়ার যখন 4 হয় তখন কি হয় লক্ষ্য করো? আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, অর্থাৎ -1 ইন্টু -1 সমান সমান কত? 1, 1 তাই না? যখন আয় দেখো এই আয়ের মান কত, আয়ের পাওয়ারটা কত? 4। 4 কি 4 দ্বারা বিভাজ্য? 4 কি 4 দ্বারা জি বিভাজ্য? স্যার। বিভাজ্য বুঝো? 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? 0 হয়। 4 দ্বারা ভাগ করলে যখন 0 আয়ের পাওয়ার 4 দ্বারা বিভাজ্য তখন মান কত পাচ্ছ? 1। তুমি আরেকটা তার থেকে আরেকটা 1 1 আরেকটা লক্ষ্য করো, আই টু দি পাওয়ার 5। আই টু দি পাওয়ার 5 এর মান কত হয় বলো তো? আই টু দি পাওয়ার 4 ইন্টু আই। আই টু দি পাওয়ার 4 এর মান তো 1 ইন্টু আই, তার মানে কত লেখা যায়? আই লেখা যায়। স্যার। আই টু দি পাওয়ার 6 এর মান কত? আই টু দি পাওয়ার 6, আই টু দি পাওয়ার 4 স্যার ইন্টু, -1 হবে। তাহলে -1 হবে। আই টু দি পাওয়ার 7 কত হবে বলো তো? আই টু দি পাওয়ার -i। 2 আই 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 স্কয়ার ইন্টু আই, তার মানে কত হয় দেখো? -আই। তাহলে আই টু দি পাওয়ার 8 এর মান কত হবে দেখো তো? আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4, 1। 1 হবে। এইখানে দেখো তো 8 কি 4 দ্বারা বিভাজ্য? জি স্যার। তাহলে 8 যখন 4 দ্বারা বিভাজ্য তখন মান কত পাচ্ছ? 1 পাচ্ছ। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম বলো তো? আয়ের পাওয়ার যখন 4 দ্বারা বিভাজ্য, আয়ের পাওয়ার যখন 4 দ্বারা বিভাজ্য তখন কত হয়? 1 হয়। আর যখন আয়ের পাওয়ার 1 তখন আয়ের পাওয়ার 2 হইলে কত হয়? -1। আয়ের পাওয়ার 3 হইলে কত হয়? -আই। অর্থাৎ আমরা আয় এর চেয়ে যদি বড় কোনো মান থাকে, একটু প্রবলেম করতেছে বোর্ডটা আমার। তো এইটুকু কি তোমরা তুলতে পারছো? হ্যাঁ স্যার, একটু দাম স্যার, বাকি আছে একটু। স্যার এগুলো রেকর্ড করে কোথায় ছাড়েন স্যার? ইউটিউবে ছাড়বো। স্যার লিংকটা দিয়েন। তাহলে নাম দিয়ে সার্চ দিলে পেয়ে যাবা। তুমি এই দিও লিংকটা তাইলে। এগুলো পাইছি তোলা কমপ্লিট, তোলা কমপ্লিট। Yes, জি, জি, জি। হয়েছে স্যার। এখন লক্ষ্য করো, আমরা মনে করো আয়ের পাওয়ার 50 বা 51, তাহলে এর মান কত হবে? তাহলে এটা বের করা কষ্ট না? আই টু দি পাওয়ার আই স্কয়ার আই স্কয়ার আই স্কয়ার এরকম লেখা অনেক কষ্ট না? এই জন্য আমরা আয়ের পাওয়ারকে, আয়ের পাওয়ারকে বা আয়ের ঘাতকে, ঘাত তো বুঝো, ঘাতকে 4 দ্বারা ভাগ করবো, 4 দ্বারা ভাগ করবো। কি করব? ভাগ করবো। ভাগ করে দেখবো এই ভাগশেষ, ভাগশেষ যখন 0 হবে তখন মান হবে তোমার 1। আমরা আয়ের পাওয়ারকে কয় দ্বারা ভাগ করব? 4 দ্বারা ভাগ করব। ভাগ করে দেখবো ভাগশেষ যখন 0 তখন হবে 1, ভাগশেষ যখন 1 তখন হবে আই, ভাগশেষ যখন 2 তখন হবে -1, আর ভাগশেষ যখন 3 তখন হবে -আই।
তাহলে আমরা আয়ের পাওয়ারকে কয় দ্বারা ভাগ করব? 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা। ভাগ করার পরে বাক্সের 0 হলে মানটা কত হবে? 1 হবে। বাক্সে যদি 1 হলে তাহলে কত হবে? আই হবে। বাক্সে যদি 2 হয় তাহলে কত হবে? -1 হবে। বাক্সের 3 হইলে কত হবে? -i হবে। তাহলে আয়ের পাওয়ার যত বড়ই হোক না কেন, আয়ের পাওয়ার যত বড়ই হোক না কেন, +1 হবে, -1 হবে, অথবা আই হবে, না হলে -i হবে। এই চারটার মধ্যেই সীমাবদ্ধ। আয়ের পাওয়ার যত বড়ই হোক না কেন, আয়ের পাওয়ার যত বড়ই হোক না কেন, কার কার মধ্যে সীমাবদ্ধ হয়? 1, না হলে -1, না হলে i, না হলে -i। এই চারটার মধ্যে সীমাবদ্ধ। এখন তাহলে তোমরা বলো i⁻51 কত হবে? i⁻, -i। কেন 51 কে 4 দ্বারা ভাগ করবা, কত দ্বারা ভাগ করবা? 4 দ্বারা। 4 দ্বারা ভাগ করলে কত? 4 × 48, 4 × 48। বাক্সেস কত থাকে দেখো তো, বাক্সেস কত থাকে? 3। বাক্সেস 3 থাকলে আমরা কত পাই? এই যে -i পাই। বুঝেছো? তাহলে কত হবে? -i। এখন তোমরা বলো তো i⁻01714822247 বলো তো এটার মান কত হবে? এটার মান কত হবে বলো? তোমরা যে ক্লাস 6 অথবা 7-এ পড়ছো, কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য পড়ছো না? এই 4 দ্বারা বিভাজ্য সংখ্যার ক্ষেত্রে একক এবং দশক স্থানীয় অঙ্ক কত আছে বলো তো? একক আর দশক স্থানীয় অঙ্ক কত আছে? 72। 72 কি 4 দ্বারা বিভাজ্য? 72 কে ভাগ করলে জি স্যার। হ্যাঁ, বিভাজ্য। 4 18 72, তাই না? তাহলে বাক্সের কত? 0। বাক্সের 0 হলে অবশ্যই মান কত হবে? 1 হবে। তাহলে আমরা এর মানটা কত পাবো? তাহলে আমরা খুব বেশি সময় লাগবে সিস্টেমটা? নো স্যার। নো। তাহলে আমরা বলতে পারবো যে আয়ের পাওয়ারকে আমরা কয় দ্বারা ভাগ করব? 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করার পরে বাক্সে যদি 0 হয় তাহলে কত হবে? 1। বাক্সে 1 হইলে কত হবে? i। বাক্সে 2 হইলে কত হবে? -1। আর বাক্সে 3 হইলে কত হবে? -i। তাহলে আয়ের পাওয়ার যত বড় হোক না কেন, হয় 1, না হলে -1, না হলে i, না হলে -i। এই চারটার মধ্যে সীমাবদ্ধ। ক্লিয়ার? জি স্যার। এগুলো মুছে দিব। জি স্যার, মুছে দেন। এখন তোমরাই বলো যে i⁻4n + 1, n হলো যে কোনো পূর্ণ সংখ্যা, n হলো যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে এর মান কত হবে বলো তো? n যদি যে কোনো পূর্ণ সংখ্যা, এইটুকু তো 4 দ্বারা বিভাজ্য। স্যার i হবে। বাক্সেস হলো এটা হলো বাক্সেস হলো 1, বাক্সেস 1 হলো i। i⁻4n + 2 এর মান কত হবে? স্যার -1 হবে। -1 হবে। i⁻4n + 3 এর মান কত হবে? -i। -i। i⁻4n + 3 এটা কত হবে? এটা তো স্যার লিখছি এটাও নাকি? তো -i হবে। -i হবে। এটা হলো -i। আর শুধু 4n হলে তাহলে কত হবে? 1। 1 হবে। ভেরি গুড। এখন তোমরা একটা এমসিকিউ শিখে নাও। মানে তোমাদের মনে করো i⁻401, i⁻402, i⁻403, i⁻404। দেখো তো 401 এটা তারপরের সংখ্যাটাই কত? 402। তারপরের সংখ্যাটাই কত? 403। তারপরটার সংখ্যা কত? 400, এটা 4, 404। এগুলা কি সংখ্যা বলো তো? এগুলা কি সংখ্যা? ক্রমিক স্বাভাবিক সংখ্যা না? ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা। এরকম 4টে পাওয়ার যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়, 4টার ক্ষেত্রে যোগফল কত? 0 হবে। যোগফল 0 হবে। আর যদি গুণ করো i⁻401 ইন্টু i⁻402, i⁻403, i⁻404, তাহলে এর গুণফলটা কত? 1 হবে। -1 হবে। -1। বুঝছো? এরকম যদি 4টা সংখ্যা থাকে, 4টা পদ থাকে, এবং যদি পাওয়ার গুলা যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে যোগের বেলায় অবশ্যই কি হবে? 0 হবে। আর গুণের বেলায় কি হবে? -1 হবে। এই
বুঝতে পারছো? আমরা জি স্যার। আমরা এতক্ষণ কি পড়লাম? এতক্ষণ কি পড়লাম বলো? আয়ের শক্তি, পাওয়ার অফ আই, আয়ের শক্তি। এই তোমরা এর কি লিখছো আবার? এগুলো সরাও। এখন আসো জটিল সংখ্যা। এতক্ষণ আমরা অবাস্তব সংখ্যা পড়ালাম, জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স। আমরা জটিল সংখ্যা কাকে বলে? এ আর বি যদি বাস্তব সংখ্যা হয়, কি সংখ্যা হয়? এ আর বি, এ আর বি যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এ প্লাস আই বি আকারের যে কোনো প্রকার সংখ্যাকেই বলা হয় জটিল সংখ্যা। এ প্লাস আই বি, বুঝতে পারছো? এ এবং বি যদি বাস্তব সংখ্যা হয়, এ প্লাস আই বি আকারের যে কোনো সংখ্যায় কি সংখ্যা হবে? জটিল সংখ্যা। জটিল সংখ্যার ইংরেজি নাম কি? কমপ্লেক্স নাম্বার। প্রথম লেটারটা কি? সি। আমরা জটিল সংখ্যা কি দ্বারা প্রকাশ করব? সি দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? সি দ্বারা প্রকাশ করব। কিন্তু তোমাদের বইয়ে জেড দ্বারা প্রকাশ করা আছে, জেড দ্বারা। জেড ইকাল টু এ প্লাস আই বি। এই জেড না কিন্তু, এই জেড কিন্তু, এই জেডটা হলো কি সংখ্যা বলো তো? এরকম জেড কি সংখ্যা? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর এই যে শুধু নর্মাল জেড, ক্যাপিটাল লেটার জেড, সেটা হলো কি সংখ্যা? জটিল সংখ্যা। হয়তো তোমরা বলতে পারো স্যার কেন জেড দ্বারা প্রকাশ করা হলো? আমিও আমিও তো অনেক সার্চ দিয়ে দেখছি যে জটিল সংখ্যা কেন জেড দ্বারা প্রকাশ করা হয়। আমার মনে হয় জটিলের যদি আমরা ইংলিশ করি জেড এ টি আই এল, জটিল প্রথম অক্ষর কি? জেড, এই জন্য আমরা জেড দ্বারা প্রকাশ করি। সি দ্বারা প্রকাশ করলে কোনো সমস্যা নাই, জেড দ্বারা প্রকাশ করলে কোনো সমস্যা নাই। তাহলে জটিল সংখ্যার সংজ্ঞাটা কি বললাম? এ এবং বি যদি বাস্তব সংখ্যা হয়, এ প্লাস আই বি আকারের যে কোনো সংখ্যাকে বলা হয় কি সংখ্যা? বাস্তব। কি সংখ্যা বলো? জটিল সংখ্যা। যেমন 2 আর 3 কি সংখ্যা বলো? 2 আর 3 কি সংখ্যা? এটা কি বাস্তব না? এটা বাস্তব। তাহলে 2 প্লাস 3i এটা কি সংখ্যা হবে? এটা একটা জটিল সংখ্যা। জটিল সংখ্যা আমরা কি দ্বারা প্রকাশ করব? জেড দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? এখানে 2 আর 3টা কি? বাস্তব, আর আইটা কি? অবাস্তব। এই জন্য একটা জটিল সংখ্যার কয়টা অংশ থাকে? দুইটা অংশ। এই যে এটা হলো তোমার, এটা হলো বাস্তব অংশ, রিয়েল পার্ট, বাস্তব অংশ। আর এটা হলো তোমার অবাস্তব অংশ, অবাস্তব অংশ। বাস্তব অংশ আর অবাস্তব অংশ মিলে কি সংখ্যা হয় বলো? জটিল সংখ্যা হয়। বাস্তব অংশ আর অবাস্তব অংশ মিলে কি সংখ্যা বলো? জটিল সংখ্যা। তাহলে আমরা জটিল সংখ্যার সংখ্যাটা শিখলাম। এখানে এ আর বিটা কি? বাস্তব। তোমাদের যখন বাস্তব সংখ্যা পড়াইছিলাম তখন পড়াইছিলাম কি? এই এই পিটা হচ্ছে, বলো পিটা কি? স্বাভাবিক সংখ্যার উপসেট। পিটা হলো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার উপসেট। স্বাভাবিক সংখ্যাটা কার উপসেট? পূর্ণ সংখ্যার উপসেট। পূর্ণ সংখ্যাটা কার উপসেট? বাস্তব সংখ্যার উপসেট। বাস্তব সংখ্যাটা কার উপসেট বলো? না, পূর্ণ সংখ্যাটা মূলদ সংখ্যার উপসেট। মূলদ সংখ্যাটা কার উপসেট? বাস্তব সংখ্যার উপসেট। বাস্তব সংখ্যাটা কার উপসেট? জটিল সংখ্যার উপসেট। যদি আমরা ব্যানচিত্রের মাধ্যমে দেখাই, প্রথমে হলো পি, এটা হলো পি, তারপরে কত? এটা হলো তোমার এন, তারপরে এটা কত? জেড, তারপরে এটা কি হবে বলো তো? তারপরে এটা কি? কিউ, তারপরে এটা তোমার কত হবে? আর তারপরে পুরাটাই কি জিনিস? এটা কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা। একটা আরেকটার উপসেট। মৌলিক সংখ্যাটা স্বাভাবিক সংখ্যার উপসেট, স্বাভাবিক সংখ্যাটা পূর্ণ সংখ্যার উপসেট, পূর্ণ সংখ্যাটা মূলদ সংখ্যার উপসেট, মূলদ সংখ্যাটা বাস্তব সংখ্যার উপসেট, বাস্তব সংখ্যাটা কার উপসেট? জটিল সংখ্যার উপসেট। এই জন্য বলছি যে জটিল সংখ্যা কাকে বলে? এ আর বি যদি বাস্তব সংখ্যা হয়, এ প্লাস আই বি আকারের যে কোনো সংখ্যাকে কি সংখ্যা বলবো? জটিল সংখ্যা। জটিল সংখ্যা আমরা কি দ্বারা প্রকাশ করবো? জেড অথবা সি দ্বারা প্রকাশ করবো। একটা জটিল সংখ্যার কয়টা অংশ থাকে? দুইটা অংশ, একটা বাস্তব অংশ আর একটা কি অংশ? অবাস্তব। অবাস্তব অংশ। বাস্তব অংশ আর অবাস্তব অংশ মিলে কি সংখ্যা হয়? জটিল সংখ্যা। জটিল সংখ্যা। বুঝতে পারছো না বুঝো নাই? ব্যানচিত্রটা বুঝছো?
জি স্যার। ধ্যান চিত্রটা বুঝছো তো নাকি? হ্যাঁ স্যার। ধ্যান চিত্রটা হচ্ছে, আমি আবার বলতেছি, যদি ধ্যান চিত্র না বুঝো, কিটা হলো প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা হলো ন্যাচারাল নাম্বারের উপসেট, মানে এই যে ন্যাচারাল নাম্বারটা আবার পূর্ণ সংখ্যার উপসেট, জেড দ্বারা প্রকাশ করা হয়। আর পূর্ণ সংখ্যাটা মূলদ সংখ্যার উপসেট। তোমরা বাস্তব সংখ্যায় পড়াইছিলাম, মূলদ সংখ্যাটা কার উপসেট? বাস্তব সংখ্যার উপসেট। বাস্তব সংখ্যাটা কার উপসেট? জটিল সংখ্যার উপসেট। এখন আসো অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী অনুবন্ধী জটিল সংখ্যা, আরেকটার নাম আছে মিথুন, ইংলিশে বলে কনজুগেট। মনে করো এক্স আর ওয়াই বাস্তব সংখ্যা যদি হয়, বাস্তব সংখ্যা যদি হয়, এক্স প্লাস আই ওয়াই কি সংখ্যা বলতো? জটিল সংখ্যা। একটা জটিল সংখ্যার কয়টা অংশ থাকে? রেসপন্স করো, কয়টা অংশ থাকে? দুইটা। দুইটা। বাস্তব অংশ আর কি অংশ? অবাস্তব। তাহলে এইটা হলো জটিল সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? জেড। আর অনুবন্ধী জটিল সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? এটা জেড বার দ্বারা প্রকাশ করা হয়। কি? জেড বার। জেড বার। অবাস্তব অংশের আগে কি চিহ্ন? অবাস্তব অংশের আগে কি চিহ্ন বলো? আই। আর প্লাস চিহ্ন বাবা। অবাস্তব অংশের আগে কি চিহ্ন? প্লাস। অবাস্তব অংশের এটা না, এর আগে কি চিহ্ন? প্লাস। অবাস্তব অংশের আগে চিহ্নটা চেঞ্জ করলে সেটা হবে অনুবন্ধী। সেটা কি হবে? অনুবন্ধী হবে। অনুবন্ধী। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, যেমন -1 -3i, এর অনুবন্ধী জটিল সংখ্যা কত হবে বলো তো? -1 + 3i। -1 + 3i। ভেরি গুড। -1 + 3i। বুঝতে পারছো? জি স্যার। এই হলো অনুবন্ধী জটিল সংখ্যা। এখন আমরা কমপ্লিট লেখা দেখছো তো নাকি? স্যার এক মিনিট দাঁড়ান। স্যার হয়েছে। এখন আসো, যদি এবি বাস্তব সংখ্যা হয়, এবি বাস্তব, এ প্লাস আইবি যদি শূন্য হয়, শূন্য হলে প্রমাণ করো এ সমান শূন্য, বি সমান শূন্য। অর্থাৎ জটিল সংখ্যার মান যদি শূন্য হয়, এই এ প্লাস আইবি একটা কি সংখ্যা? জটিল সংখ্যা যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে প্রমাণ করো এ এর মান শূন্য, বি এর মান শূন্য। অর্থাৎ বাস্তব অংশ শূন্য, অবাস্তব অংশ শূন্য। এটা প্রমাণ করব। যদি প্রমাণ করতে চাই, দেখো প্রমাণ, তাহলে এ প্লাস আইবি ইকুয়াল টু কি দেওয়া আছে? এ প্লাস আইবি ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। তাহলে এ সমান সমান কত লেখা যায়? -আইবি। ঠিক আছে, বুঝতে পারছো তো নাকি? জি স্যার। তাহলে বর্গ করো, বর্গ করলে কত? এ স্কয়ার। বর্গ করলে মাইনাসের প্লাসে -a² যাবো, - a স্কয়ার বি স্কয়ার। এই বর্গ করে, বর্গ করে আ স্কয়ারের মান কত বলো? আ স্কয়ারের মান কত বলো? -1। -1 মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা বলতে পারি -b² এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত? 0। এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত? 0। শূন্য। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারে আমরা জানি, তোমরা 9 10 পড়ছো, আমরা জানি 2 বা ততোধিক রাশির বর্গের যোগফল যদি শূন্য হয়, 2 বা ততোধিক রাশির বর্গের যোগফল শূন্য হলে পৃথক পৃথক জি স্যার। রাশির মান কত হবে?
শূন্য হবে। এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি তাহলে? a স্কয়ার ইকুয়াল টু 0 অথবা b স্কয়ার ইকুয়াল টু 0। অতএব a এর মান কত হবে? শূন্য। b স্কয়ার ইকুয়াল টু শূন্য হলে b এর মান ইকুয়াল টু শূন্য। এলো প্রমাণিত। এই হচ্ছে প্রমাণিত। বুঝতে পারছো? তাহলে একটা জি স্যার। জি স্যার। জটিল সংখ্যার মান শূন্য হলে, একটা জটিল সংখ্যার মান শূন্য হলে আর বাস্তব অংশ শূন্য, অবাস্তব অংশও শূন্য। এই প্রমাণিত। আরেকটা প্রমাণ লক্ষ্য করো। যদি a প্লাস ib এটা কি সংখ্যা বলো তো? স্যার জটিল সংখ্যা। ইকুয়াল টু c প্লাস id এটা কি সংখ্যা? স্যার এটাও জটিল সংখ্যা। দুইটা জটিল সংখ্যা যদি এত হয় তাহলে প্রমাণ করো, তাহলে প্রমাণ করো a সমান c এবং b সমান d, এটা প্রমাণ করবে। অর্থাৎ আমরা কি 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 একটা জটিল সংখ্যা, দুইটা জটিল সংখ্যা যদি সমান হয় তাহলে a আর c সমান। a আর c এটা কি জিনিস? বাস্তব অংশ। c টা কি জিনিস? বাস্তব অংশ। অর্থাৎ বাস্তব অংশ সমান, অবাস্তব অংশ কি হবে? সমান। এটা আমরা লিখব। তাহলে প্রমাণ করতে গেলে দেওয়া আছে কি বলতো? দেওয়া আছে এটা কি? a প্লাস ib ইকুয়াল টু c প্লাস id। a প্লাস ib ইকুয়াল টু c প্লাস id। এখানে এই বাস্তবগুলো এক সাইড করো, a মাইনাস c আর i b মাইনাস b আমি একবার কমন নিয়ে নিছি। তাহলে এখন i প্রমাণে কি i আছে? লক্ষ্য করো তো i আছে? i নাই। i না থাকলে i কে তোলার উপায় হলো কি করা? বর্গ করা। আমরা জানি i স্কয়ারের মান কত? -1। এই জন্য বর্গ করো। i স্কয়ার মানে -1, তাহলে d মাইনাস c হোল স্কয়ার। তাহলে a মাইনাস c হোল স্কয়ার আর মাইনাস স্কয়ার মানে -1 d মাইনাস b হোল স্কয়ার। তাহলে এক পাশে নিয়ে আসো a মাইনাস c হোল স্কয়ার এইটুকু আগে কমপ্লিট করো। তোমরা কমপ্লিট করছো? জি স্যার। তোমরা কি ঠিক মতো পড়াশোনা করো? ভালো করে পড়াশোনা করো, সামনে তো তোমাদের পরীক্ষা তো নির্দিষ্ট টাইমেই হবে। আর মাত্র 21 জন উপস্থিত। 21 জন উপস্থিত হলে কেমনে হবে? ছাত্র হলো 105 জন এই ক্লাসে। তোমরা উপস্থিত হলো মানে কি বলবো, কত পার্সেন্ট উপস্থিত? খুবই খারাপ অবস্থা। এই জন্য বলছি তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে বলো, সবাই বুঝাই বলো যে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। এখন লক্ষ্য করো, এক পাশে নিয়ে আসো a মাইনাস c হোল স্কয়ার প্লাস d মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0। আমরা জানি দুই বা ততোধিক রাশির বর্গের যোগফল শূন্য হলে পৃথক পৃথক ভাবে তারা শূন্য হয়। অর্থাৎ a মাইনাস c হোল স্কয়ার ইকুয়াল টু 0 আর d মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি a মাইনাস c সমান 0, a সমান সমান c, আবার d মাইনাস b সমান সমান 0, b সমান সমান d। এলো প্রমাণিত। এই হচ্ছে প্রমাণিত। তাহলে আমরা কি শিখলাম? দুইটি জটিল সংখ্যা সমান হলে বাস্তব অংশ সমান, অবাস্তব অংশ সমান। যেমন তোমাদের যদি একটা এমসিকিউ লক্ষ্য করো, যে এরকম একটা এমসিকিউ আসলো, তাহলে তোমাকে যদি বলা হয় যে x প্লাস 4i তারপরে 2 প্লাস iy
এত হলে xy সমান সমান কত? ক 4 খ 24 গ -2 -4 গ 2 -4। বলো কোনটি সঠিক? নিচেরটা লিখছি তোমার, নিচেরটা হলো 2 - 4। নিচে যে না লেখা দেখা যায় তাহলে এটা আমি এরকম করে লিখতেছি। গ হলো তোমার -4 -2 আর 4 -2। কোনটা সঠিক বলো? হ্যাঁ খ নাম্বার। তাহলে আমরা যদি বেসিক পারো এমসিকিউ কোনো প্রবলেম হবে? বেসিক পারলে তুমি মনে রাখবা, বেসিক পারলে সৃজনশীল কোনো ব্যাপারই না, এমসিকিউ কোনো ব্যাপার না। তোমার বেসিকটা স্ট্রং থাকতে হবে। আমি যে চ্যাপ্টারগুলো যেভাবে পড়াই সেই চ্যাপ্টারগুলো বেসিকগুলো মুখস্থর মতো করবা। অঙ্ক তো আর মুখস্থ করবা না, ম্যাথ তো আর মুখস্থ করবা না, বেসিক একদম মুখস্থ করে মাথায় নিয়ে ঢুকাই ফেলবা। তাহলে এমসিকিউ পাবা, ক্রিয়েটিভও পাবা। আর কয় মিনিট টাইম আছে? টাইম শেষ তো। ও তো কাটে নাই স্যার তো, ওভার টাইম হয়ে গেছে। ওভার টাইম হয়ে গেছে। জি স্যার। তাহলে আজকে আমরা এই পর্যন্ত যেটুকু পড়লাম বাসায় অবশ্যই অবশ্যই একটু মুখস্থ করবা, ঠিক আছে? আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের ম্যাথ শুরু করতে পারবো। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। সবার কাছে আশাবাদী ভালো করে পড়াশোনা করবা, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।